চতুর্দশী রাত্রি থমথম করছে। কাল অমাবস্যা। নির্জন শ্মশান ভূমিতে সাধারণ মানুষের চিহ্ন মাত্র নেই। কিছুক্ষণ আগে কাঠের চল্লিতে শবদাহ শেষ করে আজকের শেষ শবযাত্রীর দল ফিরে গিয়েছে। একটু দূরেই শিশুদের সমাধি ক্ষেত্র। 5 বছরের কম বয়সী শিশু মারা গেলে দাহ হয় না, এই শ্মশানের মাটিতেই সমাধি দেওয়া হয় তাদের। এই এখানকার রীতি। গরিব গর্ব মানুষ অনেক সময় দাহের কাঠ কিনতে না পেরে প্রাপ্তবয়স্ক মৃতদেহদেরও মুখাগ্নিটুকু মাত্র করে সমাধি দিয়ে যায় এখানে। সেই সব সমাধির আশেপাশে রাত নামলেই শেয়ালের ঘুরঘুর শুরু হয়। মাটি খুঁড়ে মৃতদেহ টেনে তোলার চেষ্টা করে। অর্ধগলিত সব মাংস খায় ছিঁড়ে ছিঁড়ে। পচা মাংসের গন্ধ ওড়ে বাতাসে। আসে কুকুরের দলও শেয়ালের দলের সঙ্গে মাটি খুঁড়ে বের করা কচি কচি হাত পায়ের দখল নিয়ে ঝগড়াও বাঁধে। তাদের ক্রুদ্ধ গর্জনে ভয়ঙ্কর শ্মশানভূমি আরও ভয়ানক ওঠে। নেহাত প্রয়োজন ছাড়া এই শ্মশানে আসবে এমন বুকের পাটা কার আছে? সব যাত্রীরা রাত ঘন হলে এই শ্মশান অভিমুখে আসেই না, অপেক্ষা করে ভোরের আলোর জন্য। আজ শ্মশানের আকাশ যেন থম মেরে গিয়েছে পুরো। গাছের পাতারাও স্থির, গম্ভীর। যে ঘটনা ঘটতে চলেছে তার ভয়াবহতা আঁচ করে নড়াচড়া করতে বলেই গিয়েছে তারা। মধ্যরাত পার হতে একদল শেয়াল আর্ত কণ্ঠে ডেকে উঠল। পেঁচা ডেকে উঠল ঝোপসি গাছের কোটর থেকে। শ্মশানের প্রাচীন গাছের ডালে বসা বকের ছানারা ডেকে উঠল একসঙ্গে। সে ডাক শুনলে অতি সাহসী মানুষের বুকও যেন কেঁপে ওঠে। মনে হয় এক দঙ্গল শিশু যেন এক সুরে কেঁদে উঠেছে শ্মশানের নীরবতা ছেড়ে খুঁড়ে দিয়ে। দুটি মানুষ অন্ধকারে স্থির হয়ে বসেছিল এতক্ষণ। এইবার তাদের একজন আসনের উপরে উঠে দাঁড়ালো। জলদ গম্ভীর গলায় বলে উঠল অপরজনকে, এইবার সময় হয়েছে, তুমি কি প্রস্তুত দিবাকর? হ্যাঁ গুরুদেব। মাথা নেড়ে সম্মতি জানায় অপরজন। আরো একবার সাবধান করছি তোমাকে, এই সাধনা কিন্তু অতি কঠিন। রিপু তাড়িত হলেই ওর বিপদ। একবারের জন্যেও যদি ইন্দ্রিয় পরবশ হয়ে পড়ো তাহলেই সর্বনাশ। মোহিনী রূপী প্রেত তোমার সর্বস্ব গ্রাস করতে একটুও দ্বিধা করবে না কিন্তু দিবাকর। জানি গুরুদেব, আমি নিশ্চিত সতর্ক থাকব। আরো একবার বারণ করছি আমি তোমাকে। গুরুদেব একটা মাটির পুতুল হাতে তুলে নিলেন। পুতুলটি অভিশপ্ত। দিবাকর জানে সেটা। বহু প্রেতসিদ্ধ সাধক পূর্বে এই পুতুলের সাহায্যেই মারণ উচাটন সিদ্ধি প্রয়োগ করে এসেছেন এই শ্মশানে। সাধন পথের অন্তরায় যারাই হয়েছে এই পুতুলের শরীরে শলাকা প্রবেশ করিয়ে মন্ত্র শক্তির প্রভাবে তারা তাদের প্রাণ সংহার করেছে। তারপর সেই মৃত শরীর ছেড়ে বেরিয়ে আসা প্রেতেদের বশীভূত করে কাজে লাগিয়েছেন নিজেদের ইচ্ছে মতো। গুরুদেব রাম সাঁতার বারবার বলেছেন দিবাকরকে, তার সিদ্ধ হওয়া সত্ত্বেও এ কাজ অন্যায় ছিল। সাধনা লব্ধ সিদ্ধি মানুষের ক্ষতির কাজে লাগান যারা, তাদের পতন অনিবার্য। মানুষের মঙ্গলের কাজে না লাগিয়ে শক্তির অপব্যবহার ক্ষমা নেই। সে পাবে এই পুতুলের মধ্যে দীর্ঘদিন ধরে জমা হয়েছে হাজার দীর্ঘশ্বাস। আজ রাম সাঁতার দিবাকরকে বিশেষ সাধনায় বসিয়েছে সেই সব অতৃপ্ত পাপগ্রস্ত আত্মাদের মুক্তির পথ প্রস্তুত করার শক্তি উপার্জনের জন্য। কিন্তু এই সাধন অতি দুরূহ। পদে পদে বাধা আসবে, আসবে প্রলোভন। তন্ত্রসিদ্ধ মহাগুরু রাম সাঁতার বলে চললেন, এই ক্রিয়ায় সামান্য ভুল হলেও ক্ষমা নেই। আমিও তখন আর বাঁচাতে পারবো না তোমাকে দিবাকর। অভিশপ্ত এক প্রেত শরীর নিয়ে তোমাকেও তখন ওই মৃত্তিকা নির্মিত পুতুলটিকে আশ্রয় করেই থাকতে হবে।
সারাদিন পুতুলের মধ্যে বন্দি থেকে সন্ধ্যার পর ছায়া শরীর নিয়ে বেরিয়ে এসে উদ্ভ্রান্তের মতো ঘুরতে হবে তোমাকে। নিজের রক্ত মাংসের এই শরীরটিকে প্রবেশের দ্বার খুঁজে পাবে না তখন তুমি আর। দিবাকর মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সাধক রামসাঁতার হিমশীতল কণ্ঠে বলে চললেন, জৈব তাড়নায় নিবৃত্তি হবে না তখনও। পাগলের মতো অন্য মানুষের শরীর খুঁজে বেড়াতে হবে তখন তোমায়। জানি গুরুদেব। সেও এক পরীক্ষা। প্রাণপণে জৈব তাড়নাকে অতিক্রম করার চেষ্টা করতে হবে। সূক্ষ্ম শরীরকে জ্যোতিস্বরূপ চেতনায় স্থির করে শুক্রকর্মের চিন্তা করে যেতে হবে নিরন্তর। যদি সে কাজে সফল হও তাহলে আমি তোমার সূক্ষ্ম শরীরটির পুনরুদ্ধারের চেষ্টা করতে পারব, কিন্তু যদি তা না পারো। কথা শেষ না করে দিবাকরের চোখের উপরে চোখ রাখলেন সিদ্ধযোগী রামসাঁতার। তারপর ধীরে ধীরে বললেন, তোমার এই পার্থিব শরীরকে চিরকালের মতো শেষ করে ফেলতে হবে আমাকে, চিরকালের জন্য। তোমার আত্মাটিকেও তখন দাসত্ব করতে হবে। মুক্তি পাবে না তুমি দিবাকর। তাও জানি। সব জেনেও এই সাধনায় এগোতে চাও? হ্যাঁ গুরুদেব। তবে আমি আসন প্রস্তুত করেছি। তুমি সেই আসনকে 3 বার প্রদক্ষিণ করো। তারপর বরণের বস্ত্র তোমার চিতাসনের ঈশান কোণে নির্মিত অপর চিতাটির অগ্নিতে নিক্ষেপ করে উত্তর মুখে বসো নগ্ন হয়ে। দিবাকর গুরু আজ্ঞা পালন করল। তিনি কপাল পাত্রে কারণ ঢেলে দিবাকরের সামনে রাখলেন। কারণ বাড়িতে 3 বার তান্ত্রিক আচমন করো ভক্তি ভরে। দিবাকর বুকের কাছে দুহাত জড়ো করে বিশেষ যন্ত্রের ওপরে নির্মিত চিতাটিকে প্রদক্ষিণ করল 3 বার। তারপর গুরু স্মরণ করে বীরাসনে বসে পড়ল সেই চিতার ওপরে নির্দিষ্ট আসনে। তার গুরুদেব শ্মশানের অপর প্রান্তের এক সমাধি খুঁড়ে নির্দিষ্ট চিহ্নযুক্ত শবটিকে তুলে কাঁধে করে বয়ে নিয়ে এলেন শিষ্যের কাছে। শবটি অপঘাতে মৃত এক সধবা রমণীর। মৃতদেহটিতে পচন ধরে গিয়েছে। সব দেহ থেকে মাংস খসে খসে পড়ছিল। দুর্গন্ধ উঠছে সেই শবের সমস্ত শরীর থেকে। তবু তার মুখে বিকার মাত্র দেখা গেল না। ধীর পায়ে হেঁটে এসে তিনি থামলেন দিবাকরের সামনে। সবকে মাটিতে নামিয়ে তার গায়ে লেগে থাকা বস্ত্রখণ্ডটিকে সরিয়ে তিনি তাকে সম্পূর্ণ নগ্ন করলেন। মাটির কলসিতে রাখা গঙ্গা জলে স্নান করালেন সেই দেহটিকে। তারপর 2 হাতে তাকে তুলে নিয়ে পরম যত্নে আড়াআড়ি শুয়ে দিলেন দিবাকরের কোলের ওপরে। দিবাকরের সারা শরীর একবার কেঁপে উঠল। পরক্ষণে নিজেকে সামলে নিল সে। ভয় পেলে চলবে না। আজ সাধনায় সিদ্ধি লাভ করলে অনন্ত শক্তির অধিকারী হবে সে। চাই কি সেই শক্তি বলে নিজের গরুকেও ছাপিয়ে যেতে পারে সে। মনে মনে এই লোভ তার বহুদিনের। এইসব গুপ্ত সিদ্ধির অধিকারী হতে পারলে মানুষকে দাস বানিয়ে রাখা যায়, বিদেহী আত্মাদেরও। আর তখন পৃথিবীর ঐশ্বর্য নিজের জিম্মায় নিয়ে আসা কোনো ব্যাপারই থাকে না। দিবাকরের 2 চোখে লোভ ঝিকমিকিয়ে ওঠে। গুরুদেব রামসাঁতার আবার বললেন, দিবাকর, আমি চাইনি এ সাধনায় ব্রতী হও তুমি, কিন্তু তুমি এতবার জোর করেছো আমার কাছে। আমি ধরে নিচ্ছি নিয়তি তোমাকে দিয়ে এই আবদার করিয়েছে বারবার। যাই হোক, আমার কাজ আপাতত শেষ। বাকি কাজটুকু এবারে একাই সমাধা করতে হবে তোমাকে। মনে রেখো, জাগ্রত মন্ত্রের প্রভাবে একটু পরেই এই সবে প্রাণ সঞ্চার হবে। তখন অসীম শক্তি নিয়ে এই নারী জেগে উঠবে, আর জেগে উঠেই তোমার ওপরে মুকুজাল বিস্তার করতে চাইবে সে। খবরদার তার মায়ায় ভুলো না। যে মুহূর্তে এই নারী শরীরে প্রাণ সঞ্চার হবে তাকে মাতৃমূর্তি ভেবে প্রণাম করো তুমি। কামনার দৃষ্টিতে ভুলেও তাকিও না এর দিকে। আচ্ছা। দিবাকর মাথা নিচু করে। আমাকে আশীর্বাদ করুন গুরুদেব।
নিয়তিকে আমরা কেউ লঙ্ঘন করতে পারি না দিবাকর। তবু প্রার্থনা করি মা তোমার মনকে আজ যেন স্থির রাখেন। ধীর পায়ে চিতার কাছ থেকে সরে গেলেন তিনি, পিছনে ফিরলেন না একবারও। ক্রমশ দিবাকরের দৃষ্টির বাইরে অন্ধকারে মিশে গেলেন গুরু রামসাঁতার। দিবাকর জোরে শ্বাস নিল, চোখ বন্ধ করে নিজের মনকে নিয়ে এলো আজ্ঞাচক্রে। সমস্ত চেতনা একটি সুচাগ্র পরিমাণ বিন্দুতে স্থির করল সে। আর তখনই সেই বিন্দুতে জ্বলে উঠল আলো, তীব্র অথচ স্নিগ্ধ সেই আলো। সেই আলো বিন্দুর মধ্যে জেগে উঠল একাক্ষর মহামন্ত্রটি। এমনই হবার কথা, গুরুদেব তেমনটাই বলেছিলেন। মনে মনে খুশি হলো দিবাকর, সে সঠিক পথেই এগোচ্ছে। দিবাকর প্রাণপণ জপ করতে লাগলো সেই মন্ত্র। ক্রমশ দেহবোধ লুপ্ত হলো তার। সময় বয়ে যেতে লাগলো। দিবাকর প্রবহমান সেই সময়ের হিসেব রাখতে পারল না। কতক্ষণ কাটল এভাবে কে জানে। রাত ক্রমশ নতুন একটি দিনের দিকে ঢলে পড়তে আরম্ভ করল। একপাল শেয়াল ডেকে উঠল তার স্বরে। কুকুরের দল কেঁদে উঠল আকাশের দিকে মুখ তুলে। দিবাকরের কোলের উপরে শুয়ে থাকা সব হঠাৎই নড়ে চড়ে উঠল। মূলাধার থেকে সহস্রার পর্যন্ত যেন বিদ্যুতের একটি শিখা ছুটে গেল। চোখ খুলে ফেলল দিবাকর। তার পাশে গুরুদেব যে চিতাগ্নি প্রস্তুত করেছিলেন তা থেকে লালচে আলো এসে পড়েছে। সেই আলোয় তার চিতাসন রক্তিম হয়ে উঠেছে। সেই মায়াবী আলোয় দিবাকরের নগ্ন দীর্ঘ সুঠাম শরীর মাখামাখি হয়ে আছে। তখন দিবাকর চোখ নামালো নিচের দিকে, দেখল তার ক্রোড়ে সাইতো সব চোখ মেলে তাকিয়ে আছে তার দিকে। অদ্ভুত মায়া সেই চোখে, আর আদিম এক আমন্ত্রণ। গলিত সবের দুর্গন্ধ মুছে গিয়ে রমণীর দেহ থেকে এখন সুগন্ধ উঠছে। তার দেহ বল্লরী যেন বসন্তের কুসুমরাজের মতোই ফুটে উঠেছে। দুই স্তন দুই পূর্ণচন্দ্র হয়ে ফুটে উঠেছে দেহ কাশে। ক্ষীণকটি গুরু নিতম্ব, গভীর নাভি, পাতলা ঠোঁট। নারী মূর্তিতে কোথাও যেন কোনো খুঁত নেই। দিবাকর নিজেকে সংযত করার চেষ্টা করত। না, এ রূপের মোহে ভুললে চলবে না, এখনো কয়েক সহস্র জপ বাকি। দিবাকর আবার চোখ বুজিয়ে ফেলল, মনকে স্থির করার চেষ্টা করল ভ্রুমধ্যে। কিন্তু সে বুঝতে পারল মনকে স্থির করা ক্রমশ কঠিন হচ্ছে এখন তার পক্ষে। ভ্রুমধ্যে একাক্ষর মহামন্ত্রের বদলে জেগে উঠেছে নগ্ন নারী। তার ভরাট স্তন, রহস্যময় জনি। দিবাকর ঘামতে শুরু করল। তার অঙ্কুশায়িত সেই নারী ধীরে ধীরে উঠে বসল এইবার। দীর্ঘ কোমল দুই হাতে কণ্ঠ আঁকড়ে ধরল দিবাকরের। তার মুখ দিবাকরের মুখের ওপরে এসে পৌঁছেছে। তার উষ্ণ নিঃশ্বাস এসে পড়ছে কপালে। দিবাকরের বুকের উপরে চেপে বসেছে তার নরম দুই স্তন। দিবাকর সেই স্পর্শ উপেক্ষা করতে গিয়েও সফল হচ্ছে না কিছুতে। নারী সাপের মতো নিজের শরীর দিয়ে পেঁচিয়ে ধরতে লাগলো দিবাকরকে। দিবাকর বুঝল প্রতিরোধ ভেঙে যাচ্ছে। শরীর জেগে উঠেছে তার। নারীর কামার্ত স্তন বৃন্ত দুটি দৃঢ় হয়ে উঠেছে। সেই বৃন্তের ছোঁয়া লাগছে তার বুকে আর পেটে। দিবাকর তার নিম্নাঙ্গের উত্থান টের পেয়ে ছটফটিয়ে উঠল। গুরুবাক্য বিস্মিত হল সে। প্রায় মহাবিষ্টের মতো দিবাকর নারীর স্তন যুগল স্পর্শ করল দুই হাত দিয়ে। নারীর ঠোঁটে হাসির ঝিলিক খেলে গেল। দু হাতে দিবাকরকে শক্ত করে জড়িয়ে ধরে সে নিজের দিকে আকর্ষণ করল প্রাণপণে। দিবাকর বাধা দিল না। সেই নারী খিলখিল করে হেসে উঠল। নিজের ওষ্ঠ প্রতিস্থাপন করল দিবাকরের ওষ্ঠে। তারপর নিজের দুই পা প্রসারিত করল দিবাকরের কোমরের দুই প্রান্ত দিয়ে।
সম্মোহিতের মতো দিবাকর নিজের সর্বশক্তি দিয়ে তার পৌরুষ প্রথিত করল সেই নারীর মধ্যে। দূর থেকে একবার যেন এক পরিচিত কণ্ঠের চিৎকার কানে আসে দিবাকরের, না না না। দূরে গাছে পেঁচা ডেকে ওঠে, ছটফটিয়ে ডানা ঝাপটে ওঠে আশেপাশের গাছে ঘুমিয়ে থাকা পাখিরা। হাহাকারের মতো শব্দ করে এক ঝলক হাওয়া দৌড়ে চলে যায় শ্মশানের ধুলো উড়িয়ে। দিবাকর সেই সব গ্রাহ্য করে না। নেশাগ্রস্তের মতো সে নিজেকে বিলিয়ে দেয় সেই নারীর রতি বিলাসে। তৈলধারার মতো অবাধে বয়ে যায় সময়। দিবাকর ক্রমশ হারিয়ে যেতে থাকে সেই নারীর অনন্ত গহ্বরে। তার শরীর হারিয়ে গেল, মন্ত্র হারিয়ে গেল। মোহময়ী সেই নারীতে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে গেল দিবাকর। রাত শেষ হয়ে এলো। সূর্যের প্রথম কিরণ পৃথিবী স্পর্শ করবে আর একটু পরেই। পূর্ব রাতের রহস্যময় নারী দিবাকরকে ছেড়ে টলমল পায়ে ফিরে চলল নিজের সমাধির দিকে। চোখে মুখে অদ্ভুত তৃপ্তি তার। তার হাতে ধরা সেই পুতুল। সমাধির সামনে এসে পুতুলটিকে একবার চুম্বন করল সে। তারপর ধীরে ধীরে নামিয়ে রাখলো শ্মশানের মাটির ওপরে। তার মুখে ছলকে উঠল রহস্যময় হাসি। নারী একবার মুখ তুলে চাইল আকাশের দিকে। তার শরীর ক্রমশ স্বচ্ছ হয়ে আসছিল। এইবার সেই ছায়া ছায়া শরীর ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে ছড়িয়ে পড়ল বাতাসে। দিবাকরের স্থির নিশ্চল জড় শরীর পড়ে রইল চিতার উপরে। তার নগ্ন শরীর জুড়ে জেগে উঠল রাত্রিব্যাপী দংশনের দাগ। রামসাঁতাল লঘু পায়ে এসে দাঁড়ালো শ্মশান মধ্যে। খুব ক্লান্ত লাগছিল তাকে। তিনি দীর্ঘশ্বাস ছাড়লেন। দিবাকর হেরে গেল। তার অসংযত কাম আর লোভ হারিয়ে দিল তাকে। এমন ভয় পেয়েছিল যোগী রামসাঁতাল। আর সেই জন্যে এই গুহ্য সাধনা থেকে তিনি বারবার নিবৃত্ত করতে চেয়েছিলেন দিবাকরকে। কিন্তু কিছুতেই কথা শুনল না সে। দুদিকে মাথা নাড়লেন রামসাঁতাল। মৃদু হাসি ফুটল তাঁর ঠোঁটে। জন্মান্তরীণ সংস্কার আর কর্মকে অতিক্রম করা কিছুতেই সম্ভব নয়। শিষ্যের শরীর কাঁধে নিয়ে দ্রুত শ্মশানভূমির নির্দিষ্ট স্থানে পড়ে থাকা একটি নিম্বকাষ্ঠের দিকে এগিয়ে চললেন তিনি। গোপন স্থানে মন্ত্র তরঙ্গের মধ্যে সুরক্ষিত রাখতে হবে এখন এই শরীর। কতদিনের জন্য কে জানে। পুতুলটিকেও কাঁধের ঝুলিতে ভরলেন। প্রতি পূর্ণিমায় দিবাকর মায়া শরীর নিয়ে বেরিয়ে আসবে এই পুতুল থেকে, আর কামনায় পাগল হয়ে জীবিত মানুষের শরীর খুঁজতে থাকবে হন্যে হয়ে। কোন হতভাগ্য যে নিজে থেকে তাকে ঘরে নিয়ে তুলবে কে জানে। রামসাঁতাল হতাশায় মাথা নাড়তে লাগলেন ঘন ঘন। যুগ যুগ ধরে এখন তাকে পাহারায় থাকতে হবে। মানুষের শরীর না পেলে দিবাকরের অতৃপ্ত বাসনার নিবৃত্তি নেই। কিন্তু সে বাসনা নিবৃত্ত করতে ভাবিকালের কারো বলিদানের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। মনে মনে যে স্থান নির্বাচন করেছেন তা এ স্থান থেকে বহু দূরে অবস্থিত। তাতে অবশ্য তার অসুবিধে নেই। সে কোন সুদূর অতীতে পাদুকা সাধন সম্পন্ন করেছেন তিনি। মুহূর্তকালের মধ্যে শত যোজন অতিক্রম করতে পারেন তিনি। রামসাঁতাল নিম্বকাষ্ঠটির সম্মুখে দাঁড়িয়ে হাত জোর করে প্রণাম করলেন। তারপর সেই কষ্টখণ্ডে পাদস্পর্শ করে অনুচ্চ কিন্তু স্পষ্ট কণ্ঠে মন্ত্রোচ্চারণ করতে লাগলেন। গচ্ছ গচ্ছ দ্রুতং গচ্ছ পাদুকে বরবর্ণিনী মৎপাদ স্পর্শ মাত্রেণ গচ্ছ ত্বং শতয়োজনম। নির্দিষ্ট গন্তব্যে এক বৃহৎ বটবৃক্ষের সামনে এসে দাঁড়ালেন যোগী রামসাঁতাল। সেই স্থানে আরও বহু বটবৃক্ষ, কিন্তু এই বটবৃক্ষটি এতই প্রাচীন যে তার মূল কাণ্ড শনাক্ত করা দুরাহ। অসংখ্য ঝুড়ির মাঝে এক বড়সড় পুকুর খুঁজে নিয়ে পুতুলটি তার মধ্যে লুকিয়ে রাখলেন তিনি। স্থানটি নিরাপদ। আশা করা যায় লোকচক্ষুর অন্তরালেই থাকবে পুতুলটি। কাজ সমাধা করে
বটবৃক্ষের অনতি দূরের দিঘিতে অবগাহন স্নান করলেন রাম সাঁতাল। তখন পূব আকাশে আলো ফুটে উঠেছে। নতুন দিনের প্রথম সূর্য রশ্মিকে প্রণাম জানালেন তিনি ভক্তি ভরে। তারপর স্থান পরিত্যাগ করলেন লোক চলাচল শুরু হওয়ার আগে আগেই। মহেশপুরের দোলের মেলায় যাব শুনে অরিন্দম একেবারে আঁতকে উঠল। চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো, হঠাৎ মহেশপুরের মেলায় যাওয়ার কি দরকার পড়লো তোর? শুনেছি ওখানে নাকি আশেপাশের অনেক এলাকার শিল্পী পুতুল বিক্রি করতে আসে। তুই তো জানিস, প্রান্তিক শিল্পীদের হাতে করা পুতুল জমানো আমার বহুদিনের পুরনো নেশা। কাজে কাজে আরে পুতুল কিনতেই চাইছিস যখন মজিরপুর যা, ওখানকার পুতুল তো বিখ্যাত। মজিরপুরের বাবু পুতুল এবং টেপা পুতুল দুই আমার কাছে আছে। আমি নতুন কিছু চাইছি। সির্ফ পুতুল কিনতে অত দূর? অরিন্দম চোখ নাচিয়ে বলল, সত্যিই যাবি তো নাকি আর কি ভাবছিস? আরে ইয়ার কি মারবো কেন? মহেশপুর কি ভীমগ্রহের কোনো জায়গা নাকি? খুব কাছেও নয় কিন্তু, আর মেলাটা মেনলি রাতেই বসে। তো তাতে কি হচ্ছে? আরে বাবা, একটু বেশি রাত হলেও অসুবিধা তো কিছু নেই। শেষ ট্রেন লক্ষ্মীকান্তপুর থেকে 10টার পরে ছাড়ে, আমি খোঁজ নিয়েছি। তার মধ্যে মথুরাপুর স্টেশন ঠিকই পৌঁছে যাব। দেখ যা ভালো বুঝিস। একটা ফোন নম্বর দিচ্ছি, রেখে দে। নাম্বারটা আমার খুড়তুতো ভাইয়ের, ওর নাম সুনন্দ, সুনন্দ নিয়োগী। একান্তই যদি শেষ ট্রেন মিস করিস ওকে ফোন করতে হেজিটেট করবি না। আমাদের গ্রামের বাড়িটা মথুরাপুর স্টেশনের প্রায় গায়ে। আমার বাবা বহুদিন গ্রাম ছেড়ে চলে এলেও কাকারা এখনো ওখানেই রয়েছে। রাতে ওই খাওয়া থাকার কোনো অসুবিধে তো হবে না, বুঝলি? বেশ, ঠিক আছে, দরকার হলে যোগাযোগ করে নেব। তবে আমি বলবো বেশিক্ষণ ওখানে না থাকাই ভালো। জায়গাটা গোলমেলে, নানা রকম কথা শুনি জায়গাটা সম্পর্কে। কি রকম কথা শুনিস? থাক। এই বলে চুপ করে গেল অরিন্দম। তারপর একটুক্ষণ থেমে থেকে আবার বলল, মেলায় অপরিচিত কেউ কিছু খেতে দিলে খাস না প্লিজ। আর সন্ধ্যের পর বুড়ো বটতলার দিকটা পারলে অ্যাভয়েড করিস। মানে কেন? সব কেন উত্তরবন ফস করে দিয়ে দেওয়া যায় না সুকান্ত? একান্তই যদি মহেশপুর মেলায় যাস দয়া করে আমার এই পরামর্শ দুটো মনে রাখিস, কেমন? মথুরাপুর স্টেশনে ট্রেন থেকে নেমে যখন কারবালা মোড়ে গিয়ে দাঁড়ালাম, সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে। হালকা বাতাস পড়েছিল গাছের পাতাদের কাঁপিয়ে দিয়ে। কলকাতায় খুব একটা বোঝা যায় না, কিন্তু এখানে হাওয়ায় এখনো ঠান্ডার আলগা শিরশিরানি লেগে রয়েছে। আমার বেশ ভালোই লাগছিল। এখান থেকে দুটো রাস্তা দুদিকে চলে গিয়েছে। একটা রাস্তা গেছে ডায়মন্ড হারবারের দিকে, অন্যটা লক্ষ্মীকান্তপুর। একটা টোটো নিয়ে আমি দ্বিতীয় রাস্তা ধরে মহেশপুর পাড়ি দিলাম। গাড়িতে আমি একাই। আসলে অন্য প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা না করে গোটা গাড়িটাই আমি ভাড়া করে নিয়েছি নিজের জন্য। এতে আমারই সময় বাঁচবে। টোটো যে চালাচ্ছিল তার বয়স খুব একটা বেশি নয়, মেরে কেটে 25 কি 26 হবে। নাম জিজ্ঞেস করতেই সে বলল, আমার নাম বিশ্বজিৎ, তবে সবাই এখানে আমাকে বিশু বলেই ডাকে। আপনিও আমাকে বিশু বলবেন দাদা। আচ্ছা বেশ, হাসলাম আমি। সত্যি বলতে ছেলেটাকে আমার খুব ভালো লেগে গিয়েছিল। খুব আলাপি আর স্বভাবটাও মিষ্টি। যে পথে যাচ্ছি সে পথে দুদিকে সবুজের সমারোহ, কত যে গাছপালা। অবশ্য সব গাছ আমার চেনা নয়। এখন বসন্ত, অনেক গাছে রং বেরঙের ফুল ফুটে আছে। এই অঞ্চলে আবার পলিউশনের বালাই নেই। মনে হচ্ছিল আমার চেনা দেশটার মধ্যে এ যেন অন্য একটা দেশ। বেশ অন্যমনস্ক হয়ে পড়েছিলাম আমি। হঠাৎই বিশু গাড়ি থামিয়ে বলল, এসে গেছি দাদা, এইবার নামতে হবে আপনাকে। ওই যে দোলের ঢিপি, ওখানেই মেলা বসে ফি বছর দোলের দিনে। একটু এগোলেই দেখতে পাবেন ঢিপির সামনের মাঠ আর বড় বড় ঘটগাছগুলোর নিচে অনেক জিনিসের দোকান বসেছে। টোটোর ভাড়া মিটিয়ে মেলার মাঠের দিকে পা বাড়াতে যেতে বিশু হঠাৎ ডাকলো আমায়। আমি পিছু ফিরতেই একটা অপ্রস্তুত গলায় বলল, দাদা কিছু মনে করবেন না, পিছু ডাকলাম আপনাকে। না না, বলো। আমি এগিয়ে গিয়ে ওর কাঁধে হাত রাখলাম। দাদা একটা কথা বলি, দয়া করে কথাটা হালকাভাবে নেবেন। আসলে আপনি তো শহরের মানুষ, অনেক কিছুই হয়তো বিশ্বাস করেন না, তবু মানে কি কথা? সন্ধ্যের পরে মেলার ওদিকটা যাবেন না। বিশু দূরের একটা পেল্লাই বটগাছের দিকে আঙুল তুলে দেখালো। মানে কেন? ওদিকে কি? জায়গাটা ভালো নয় দাদা। বিশু মাথা ঝাঁকালো। কি একটা অভিশাপ আছে ও গাছতলার আশেপাশের অঞ্চলে। বা ঠাকুরদার আমল থেকেই দেখে আসছে।
সূর্য ডোবার পর ওদিকটা কেউ মারায় না। সবাই বলে রাম সাঁতাল বাবার এমন নাকি নির্দেশ। কি বললে? রাম সাঁতাল বাবা? তিনি আবার কোন বাবা? আমি একটু মজা করেই বলি, কিন্তু বিশু দেখি ভয় পেয়ে 2 হাত জড়ো করে কপালে ঠেকালো। তার নাম নিয়ে মজা করবেন না দাদা, সর্বনাশ হয়ে যাবে। বংশ বংশ ধরে এই অঞ্চলে আমরা সকলে তার নাম জানি। রাম সাঁতাল বাবা মস্ত সাধক ছিলেন। ডিহি মেদন মল্ল ও সুন্দরবনে বিস্তৃত অংশ জুড়ে ছড়িয়েছিল তার সাধন ক্ষেত্র। মানুষের মঙ্গলের জন্য কত চমৎকারিত্বই যে দেখিয়েছেন তিনি, তার ইয়ত্তা নেই। এসব অঞ্চলে লোকের মুখে মুখে ফেরে সেসব গল্প। তন্ত্র মন্ত্র প্রয়োগ করে দিনকে রাত আর রাতকে দিন করতে পারতেন তিনি। এখনো দক্ষিণ 24 পরগনার বহু মানুষ বিপদে পড়লে কায় মনোবাক্যে তাকে স্মরণ করেন। আরে সেই সব তো ঠিক আছে, কিন্তু ওদিকটা যেতে তিনি কেন নিষেধ করেছিলেন সেই বিষয়ে কিছু শুনেছ? না দাদা, তবে ছোটবেলা থেকে দেখে আসছি এই অঞ্চলের গুনিন টুনিনরাও ও এলাকাটা এড়িয়ে চলে। তারাও বলে ওখানকার বাতাস নাকি বড় ভারী, সেখানে তাদের তন্ত্রমন্ত্র নাকি কেটে যায়, কাজ করে না। বলতে বলতে গাড়ির মুখ ঘোরালো বিশু। আসি দাদা, সাবধানে থাকবেন। আচ্ছা এসো। বিশুকে হাত নেড়ে বিদায় জানিয়ে আমিও নিজের পথে এগোলাম। কয়েক পা হেঁটে এই মুখ মেলার জায়গাটায় এসে পড়লাম। প্রায় 2-3 তলা বাড়ির সমান উঁচু একটা ঢিপি, তার উপরে ঠাকুর বসানো হয়েছে। আর সেই ঢিপির পেছন দিকের মাটির বুকে ধাপ কেটে কেটে সিঁড়ি বানানো আছে। সেই সিঁড়ি বেয়ে মানুষজন উপরে উঠছে পুজো দিতে। অনেকখানি জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে দোকান বসেছে। চপ, ফুলুরি, কাঁচের চুড়ি, গজা, বাদাম, জিলিপি, সবকিছু, মানে গ্রামের মেলায় যা যা পাওয়া যায় সবই রয়েছে এখানে। আর আছে প্রচুর পুতুলের দোকান। মাটির উপর প্লাস্টিক ভিজিয়ে সেই সব পুতুল বিক্রি হচ্ছে। আলো নিভে আসছে দ্রুত। পাখিরা চিৎকার করতে করতে নিজেদের বাসায় ফিরে আসছে। মেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা দোকানগুলোয় কেরোসিনের টেপি চলতে শুরু করলো এক এক করে। মেলার মাঠে অন্ধকারের আস্তরণ পড়তে শুরু হওয়া মাত্র উঁচু উঁচু বটগাছগুলোর ডালপাতার আড়াল থেকে টক টক এই শব্দ করে তক্ষকের দল ডেকে উঠল। তক্ষকের ডাক আমি আগেও শুনেছি, কিন্তু আজ কেন জানি না বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। ইলেকট্রিক আলো নেই। কেরোসিন বাতির আলোয় দোকানগুলো কেমন যেন রহস্যময় হয়ে উঠেছে। যেখানে ঠাকুর বসানো হয়েছে সে ঢিপির মাথায় হ্যাজার চালানো হয়েছে গোটা 2। সে আলো নিজের মস্ত চত্বরটাকে আলোকিত করার পক্ষে আদেও যথেষ্ট নয়। মেলার মাঠের কাছাকাছি বিশাল বিশাল দিঘি রয়েছে খান কয়েক। সেদিক থেকে ঠান্ডা চুলো হাওয়া আসছিল। মস্ত মস্ত বটগাছগুলোর দিকে তাকালে কাজ ছমছম করে উঠছে অকারণে। এই প্রথম আমার মনে হলো অরিন্দমের কথা শুনে এখানে না এলেই বোধহয় ভালো হতো। আমি দ্রুত পুতুলের দোকানগুলো ঘুরে দেখে নিচ্ছিলাম। বারবার মনে হচ্ছিল পছন্দসই পুতুল পেয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব কেনাকাটা সেরে এখান থেকে ফিরে যাওয়াই মঙ্গল। তবে যে পুতুলগুলো আমার চোখে পড়লো সেগুলোর মধ্যে নতুন খুব একটা কিছু পেলাম না। এরকম পুতুল আমার কাছে সংগ্রহে অনেক আগে থেকে আছে। এর মধ্যেই একজনের কাছে সোলার তৈরি কয়েকটা রাস পুতুল পছন্দ হয়ে গেল। এখানকার এই সোলার পুতুল ভারত বিখ্যাত। রাস পূর্ণিমার সময় এই পুতুল দিয়ে সাজানোর রীতি আছে বলে এদের অমর নাম। দরদাম করে খান 3 রাস পুতুল আমি কিনে ফেললাম। তারপর সেগুলো সাবধানে ব্যাগে ভরে মেলার বাইরে পা বাড়ালাম। ঘড়ির দিকে চেয়ে দেখলাম সন্ধ্যে 7:30। এই সময়টা টোটো বা রিক্সাগান পেয়ে গেলে মথুরাপুর স্টেশন থেকে ট্রেন পেতে আমার অসুবিধা হওয়ার কথা নয়। মেলা চত্বরটুকু পেরোতেই কেরোসিন বাতির আলোটুকু মুছে গেল। আকাশে পূর্ণিমার উজ্জ্বল চাঁদ। রাস্তা দেখতে অসুবিধা আমার হচ্ছিল না। হঠাৎই একটা বেজায় ঝাঁকড়া বটগাছের কাছাকাছি পৌঁছতেই গাছের আড়াল থেকে একটা লোক বেরিয়ে এসে আমাকে হাতছানি দিয়ে ডাকলো। কৌতূহল বশত লোকটার কাছে গেলাম আমি। চাঁদের আলোয় যেটুকু দেখলাম লোকটার মাঝ বয়স, উলুচুলো চুল দাড়ি আর খালি গা, পরনে একটা খাটো ধুতি লুঙ্গির মতো করে পরা। লোকটার এমনিতে সাধারণ চেহারা, কিন্তু তার চোখ দুটোর দিকে তাকিয়ে আমার কেমন যেন অস্বস্তি হতে শুরু করলো। একেবারে কোদরে ঢোকা চোখগুলো তবু অসম্ভব জল জল করছে। লোকটা আমার দিকে চেয়ে নিঃশব্দে হাসলো। এ অঞ্চলে নতুন বুঝি? আগে হ্যাঁ, আমি উপন্যাস মাথা নাড়ালাম। মেলা দেখতে এসে? হ্যাঁ, মেলা দেখতে এসছি। আবার বলি আমি লোকটাকে এড়িয়ে যেতেই চাইছিলাম, কেন কে জানে তার সঙ্গে বেশি কথা বলতে আমার ইচ্ছে করছিল না। লোকটা আবার হাসলো, বাতাসের মতো মিহি হাসি। তারপর বলল, বাবুর খুব পুতুলের শখ দেখছিলাম,
ঘুরে ঘুরে পুতুল দেখছিলেন, এ দোকান সে দোকান। আমি চুপ করে রইলাম। মনের মতো পুতুল কি পেলেন? লোকটার নাচোর ভাব দেখে বাধ্য হয়ে বললাম, না তেমন কিছু পেলাম না, তবে এত দূরে এসে একেবারে খালি হাতে ফিরে যাব, তাই আর কি কয়েকটা রাজপুতুল কিনে নিয়েছি। আমার কাছে একটা পুতুল আছে, একবার দেখবেন নাকি? এমন পুতুল আপনি কিন্তু কোথাও পাবেন না। কিন্তু কি পুতুল? আসুন না, আসুন, আমার সঙ্গে আসুন, দেখাচ্ছি। বলে লোকটা সামনের দিকে হাঁটা লাগালো। আমি প্রথমটা একটু থমকে দাঁড়ালাম। লোকটা সেই নিষিদ্ধ এলাকাটার দিকে এগিয়ে চলেছে যে। হ্যাঁ, ওইদিকেই তো সেই সবচেয়ে মোটা বট গাছটা। বিশাল এলাকা জুড়ে পাতায় পাতায় অন্ধকার বিছিয়ে রেখেছে গাছটা। বট গাছের অসংখ্য মোটা মোটা ঝুড়ি ডাল থেকে নেমে এসে ঢুকে গিয়েছে মাটির গভীরে। আমাকে থামতে দেখে লোকটা পেছন ফিরল, তারপর আলগা হেসে বলল, ওই আসুন। আমি একটু ইতস্তত করেও লোকটার পিছু নিলাম। সব গ্রামেই কিছু অদ্ভুত প্রচলিত গল্প থাকে, আর সেই গল্পগুলোকে জড়িয়ে থাকে মানুষের দীর্ঘ চাপিত অন্ধবিশ্বাস। সত্যকে আড়াল করে সেসব গল্পই মানুষের মনকে অধিকার করে থাকে যুগের পর যুগ ধরে। সেসব কুসংস্কারকে বেশি আমল দিলে সামনে এগোনো যায় না। কাজেই টোটো চালকের সাবধান মানেকে তেমন গুরুত্ব দেওয়া প্রয়োজন বোধ আমি করলাম না। আমি জানি তার কথা মানতে গেলে আমার আসল কাজটাই পণ্ড হবে। লোকটা একটা অন্যরকম পুতুল দেখানোর কথা বলেছে, যে পুতুলটা অন্য সব পুতুলের চেয়ে আলাদা। পুতুলটা দেখার জন্য আমার লোভ হচ্ছিল খুব। সত্যি বলতে কি, আমার আর তর্স হয়েছিল না। তেমন রেয়ার কিছু একটা পেলে এত দূরে আসার জন্যে আর কোনো আক্ষেপ থাকবে না। বেশ কিছুটা হেঁটে গিয়ে লোকটা সেই মস্ত বটগাছটার কাছে গিয়ে থামল। জায়গাটা অসম্ভব নির্জন, কাছে পিঠে মানুষের চিহ্ন অব্দি নেই। খানিক তফাতে মস্ত একটা দিঘি, চাঁদের আলো পড়ে ঝিলমিল করছে দিঘির জল। আমি অবাক হয়ে বললাম, মানে আমাকে এখানে নিয়ে এলেন কেন? এখানে তো কোনো দোকান নেই। আপনার আপনার পুতুল কোথায়? এই এই এইখানে বলে বট গাছের পায়ের কাছে নেমে আসা মস্ত ঝুড়িগুলোর খাঁজের মধ্যে হাত ঢুকে সে কি একটা বের করে আনলো। তারপর আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, দেখুন তো এইটা পছন্দ হয় কি না। মাটির পুতুলটা আপাতত ভাবে বিশেষত্বহীন, ফুটখানেক লম্বা, এক এক পুরুষের মূর্তি। কাদার তালের উপর হাতের তালু আর আঙুল দিয়ে টিপে টিপে বানানো এমন পুতুল আমি আগেও দেখেছি, কিন্তু এই পুতুলটা হাতে নিয়ে আমি চমকে উঠলাম। মনে ভুল কিনা জানি না, কিন্তু পুতুলটাকে স্পর্শ করেই আমার মনে হলো কোনো রক্ত মাংসে করা মানুষের শরীর স্পর্শ করলাম। পুতুলটা যেন তেমনই নরম, তেমনই উষ্ণ। বাবু কেমন যেন চমকে উঠলেন মনে হলো। কই না তো, আমি অস্বস্তি লুকিয়ে বললাম। ততক্ষণে আমি মনস্থির করেই ফেলেছি, পুতুলটা আমি বাড়ি নিয়ে আসবই। চাঁদের ক্ষীণ আলোয় পুতুলটাকে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে না। পুতুলটাকে বাড়ি নিয়ে গিয়ে বেশ ভালো করে পর্যবেক্ষণ করা দরকার। পুতুলটা তাহলে নিচ্ছেন তো বাবু? লোকটার দু চোখ ঝলমলিয়ে উঠল। তা কত দাম দিতে হবে? আমি সরু চোখে লোকটার দিকে তাকালাম। দেখুন, এমন কিছু আহামরি কিন্তু পুতুলটা নয়। খুব বেশি দর হাঁকলে আমি কিন্তু দিতে পারবো না, আগে বলে দিচ্ছি। লোকটা এক হাত জিভ বের করে ফেললো। বাবু, আপনি অত দূর থেকে এসেছেন আমাদের গ্রামে পুতুল কিনতে, আপনাকে কি কখনো ঠকাতে পারি? তা কত দিতে হবে বলুন? আমি ঘড়ি দেখি, দেরি হয়ে যাচ্ছে। এইবার যে করি হোক রওনা দিতেই হবে আমায়। কত আর দেবেন? লোকটা অদ্ভুত ভাবে হাসে। 16 আনা দিন বাবু। 16 আনা মানে? লোকটা আমার দিকে তার শীর্ণ লম্বা ডান হাতটা বাড়িয়ে দেয়। আপাতত এতেই হবে আমার। আমি ইতস্তত করছি দেখে দ্রুত পুতুলটা আমার হাতে গুছিয়ে দেয় সে, তারপর তাড়া লাগায়। লোকটা নির্ঘাত পাগল। এই ভেবে পকেট থেকে 1 টাকার একটা কয়েন বের করে তার হাতে দিতেই হন হন করে হাঁটা লাগালো লোকটা। তারপর মুহূর্তের মধ্যে
ক্রমশ ঘন হতে থাকা রাতের আলোর আঁধারির মধ্যে সে হারিয়ে গেল। আমি পুতুলটা নিয়ে ফেরার পথ ধরতে যেতে মনে হলো কে যেন আমাকে অনুসরণ করছে লঘু পায়ে। আমি ফিরে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। মথুরাপুর স্টেশনে পৌঁছতে রাত হলো ঠিকই, কিন্তু ট্রেন পেতে অসুবিধে হলো না। এই লাইনে এই হলো এক মস্ত সুবিধে, অনেক রাত পর্যন্ত আপ ডাউন দুদিকেরই গাড়ি পাওয়া যায়। এই সময় আপ ট্রেন ফাঁকাই থাকে। সাধারণত বিকেলের পর থেকে যা ভিড় হয় তা কলকাতা থেকে ফিরতি ট্রেনে। তবে আজ যেহেতু ছুটির দিন, তাই এত রাত। ট্রেনে উঠে দেখলাম কম্পার্টমেন্টে যাত্রী হাতে গোনা। আমি দেখে শুনে জানলার ধারের একটা সিটে বসে পড়লাম। আমার উল্টো দিকে একজন বয়স্ক মানুষ বসেছিলেন, খুবই সাধারণ চেহারা, পরনে ধপধপে সাদা ধুতি ফতুয়া, কপালে সরু এবং লম্বাটে একটা সিঁদুরের টিপ, আর কাঁধে ঝোলা ব্যাগ। ফতুয়ার ফাঁক দিয়ে তার গলায় একটা মালা চোখে পড়ছিল। মালাটা কিসের সেটা আমি বুঝতে পারছিলাম না। দানাগুলো মসৃণ এবং গোলাকার, কালচে লাল রং। আমাকে অবাক করে দিয়ে ভদ্রলোক বলে উঠলেন, মালাটা পদ্মবীজের, বড় জাগ্রত এই মালা। আমার গুরুদেব আমাকে দিয়েছিলেন এটা নিজের হাতে গলার থেকে খুলে। এই মালা কথা বলে। আমি একটু লজ্জাই পেয়ে গেলাম। অমন হাঁ করে মালাটার দিকে তাকিয়ে থাকা আমার উচিত হয়নি। ভদ্রলোক আমার দিকে চেয়ে খুব স্নিগ্ধ কণ্ঠে বললেন, আপনার জন্যই এই ট্রেনে এই কামরায় উঠে বসে আছি। মানে আপনি জানতেন যে আমি এই গাড়ির এই কম্পার্টমেন্টে ফিরব, আর ট্রেনে উঠে ঠিক এই সিটটাতে এসে বসবো? তা জানতাম বই কি। তিনি হাসলেন। তার হাসিটা বড় সুন্দর, একেবারে মন ভালো করে দেওয়ার মতো। কিন্তু কি করে জানলেন? জানা যায়। তা আপনি কি আমায় ফলো টলো করছিলেন নাকি? ভদ্রলোক আমার কথাটাকে এড়িয়ে গিয়ে খুব সিরিয়াস মুখ করে বললেন, সামনে আপনার বড় বিপদ, খুব বিপদ। আর বলতে গেলে আপনি যেচেই এই বিপদটা সঙ্গে নিয়ে চলেছেন, তাই আমি বাধ্য হয়ে আপনাকে সতর্ক করতে এলাম। মানে আপনি আপনি কি জ্যোতিষী নাকি? আমার কপাল টপাল দেখে বুঝে ফেললেন আমার বিপদ? একটা পুতুলের জন্য নিজের 16 আনা দিয়ে বসলেন বোকার মতন। এবারেও আমার প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে প্রায় থমকে উঠলেন তিনি। একবার ভেবেও দেখলেন না এই বাজারে মাত্র 16 আনার বিনিময়ে একজন অপরিচিত মানুষ কেন একটা পুতুল গছিয়ে দিতে চাইলো আপনাকে? হ্যাঁ, কি বলতে চাইছেন আপনি? স্পষ্ট করে বলুন তো। আজ মহেশপুরের মেলা থেকে যে পুতুলটা কিনেছেন সেটা বাড়ি নিয়ে যাওয়া আপনার উচিত হবে না। কেন? আমার হাতে সময় খুব কম, সব কথা এই মুহূর্তে বলা যাবে না, আর বললেও আপনি হয়তো তা বিশ্বাস করবেন না। আমি শুধু এটুকুই বলছি, যেচে যদি ওই পুতুল নিজের ঘরের চৌকাঠ অতিক্রম করান তাহলে ঘোর বিপদে পড়বেন আপনি। কি রকম বিপদ? বললে কি আপনি বুঝবেন? শুনি না। মনে রাখবেন, এই পুতুলের মালিককে নিজের 16 আনা সঁপে দিয়েছেন আপনি। সে এখন আপনাকে তার নিজের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করার চেষ্টা করবে। তা আবার হয় নাকি? এই জগতে কত কিছুই যে হয়, আর কতটুকু খোঁজ রাখেন আপনি। কাজেই এসব নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে বসার সময় বা অভিরুচি কিছুই নেই আমার। মহেশপুরের মেলা থেকে যখন ফিরছিলেন তখনই আপনার দিকে নজর পড়ে আমার, আর নজর পড়তেই বুঝতে পারি এত যুগ ধরে যে সর্বনাশ ঠেকিয়ে রেখেছিলাম কোনো ক্রমে তা এবার সত্যি হতে চলেছে। মানে? আপনি মানুষটা ভালো, আগা পাশওয়ালা ভাবেন না বড় একটা, তাই বিপদটা আপনারই হলো। আপনি বুঝতেও পারছেন না কি অভিশাপ আপনি বাড়ি বয়ে নিয়ে চলেছেন আজ। এই বিপদে আমি ছাড়া আর কেউই বোধহয় রক্ষা করতে পারবে না আপনাকে। রক্ষা পাওয়ার জন্য আপাতত কি করতে বলছেন আমায়? কোনো আংটি টাংটি নাকি যাচ্যোগ্য? গলায় একটু শ্লেষ মিশিয়ে বলি, ওসব কিচ্ছুটিই নয়, শুধু ওই পুতুলটা আমাকে দিয়ে দিন। ও জিনিস আপনি সহ্য করতে পারবেন না। পুতুলটা বাড়ি নিয়ে গেলে সব পরিবারে শেষ হয়ে যাবে না। এতক্ষণে পুরো বিষয়টা পরিষ্কার হলো আমার কাছে। বুঝলাম আসলে ভুলিয়ে ভালিয়ে পুতুলটা হাতানোই ভদ্রলোকের উদ্দেশ্য। মনে মনে বেশ আনন্দই হলো আমার। মহেশপুরের মেলায় আসা বিফলে যায়নি।
নিশ্চিত পুতুলটার বিশেষত্ব তো আছেই, না হলে এত চাহিদা হবে কেন? আমি ভদ্রলোকের মুখের দিকে চেয়ে হো হো করে হেসে ফেললাম। ভূত ভগবান অলৌকিক টলৌকিক আমি না ওসব বিশ্বাস করি না মশাই। কাজেই শুধু শুধু আমাকে ভয় দেখানোর চেষ্টা করে কোনো লাভ নেই। আপনি যাই বলুন না কেন, ওই পুতুল আমি হাতছাড়া করছি না। এবারে ভদ্রলোক উঠে দাঁড়ালেন, স্থির চোখে কিছুক্ষণ চেয়ে রইলেন আমার কপালের দিকে। বিড় করে অদ্ভুত সুরে কি সব বললেন খানিকক্ষণ আপন মনে। তারপর নিজের ছোলা ব্যাগ থেকে তার গলার মালাটার মতো 2 ছড়া মালা আমার কোলে ছুঁড়ে দিয়ে বললেন, কাল প্রতিপদ কৃষ্ণপক্ষের শুরু। আপনারা স্বামী স্ত্রী অবশ্যই মনে করে পরে নেবেন মালা দুটো সূর্যাস্তের আগেই। শুক্লপক্ষ শুরু না হলে কিছুতেই মালা দুটো খুলবেন না গলা থেকে। আমি তার কথায় খুব যে গুরুত্ব দিলাম তা ঠিক নয়, কিন্তু মালা দুটো ব্যাগে ভরে নিলাম। ট্রেন বহরু স্টেশনে ঢুকলো। ভদ্রলোক ট্রেনের দরজার দিকে এগিয়ে যেতে যেতে বললেন, কাল প্রতিপদ থেকে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করতে শুরু করবে সে। আগামী চতুর্দশীতে শক্তির শিখরে উঠবে সে। যা কিছু করার তার আগেই সেরে ফেলতে হবে। তার পূর্ণ শক্তির সামনে এই মালাও তখন আর বাঁচাতে পারবে না আপনাদের। সেই চরম বিপদের আগে স্মরণ করবেন প্রয়োজন পড়লেই। সেই স্মরণে সত্যিই যদি জোর থাকে তাহলে আবার দেখা হবে আমাদের। ভদ্রলোক আর একবারও আমার দিকে ফিরে তাকালেন না, চুপচাপ নেমে গেলেন। আমি জানালা দিয়ে অনেক চেষ্টা করেও প্ল্যাটফর্মে তাকে দেখতে পেলাম না। ভদ্রলোক যেন ঠিক কর্পূরের মতো একেবারে উবে গেলেন। বাড়ি ফিরে বেল টিপতে রিনি দরজা খুলে দিল। আমার দিকে চেয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, যাক, সময় মতো ফিরতে পারলে তাহলে। সেই যে বেরোলে মানুষ তো একটা ফোন করে নাকি? পাশে ঘরে আমাদের পোষা পাক রন শুয়েছিল মেঝের উপরে। আমার গলার আওয়াজ পেয়ে দৌড়ে ঘরে এসে লেজ নেড়ে লাফিয়ে ঝাঁপিয়ে আহ্লাদ প্রকাশ করতে শুরু করলো। আরে টাওয়ার পেয়েছে নাকি যে তোমাকে ফোন করবো? রিনিকে খানিক ম্যানেজ করে রনের গায়ে মাথায় আমি হাত বুলিয়ে দিলাম। তারপর ব্যাগের মধ্যে থেকে পুতুলগুলো বের করে এক এক করে সাজিয়ে রাখতে শুরু করলাম ড্রয়িং রুমের কাঁচের আলমারিতে। রন জুল করে দেখছিল আমার দিকে। রাজপুতুলগুলো আলমারিতে তোলার সময় দিব্যির লেজ নাড়ছিল সে, আমার পাশে লক্ষ্মী হয়ে দাঁড়িয়ে থেকে। কিন্তু অন্য পুতুলটা ব্যাগ থেকে বের করতেই রন যেন একেবারে বদলে গেল। গলা দিয়ে অদ্ভুত একটা আওয়াজ বের করতে করতে ঘরময় উদ্ভ্রান্তের মতো ছুটোছুটি করতে লাগলো সে। রিনি চিৎকার করে উঠল, ডন, কি হচ্ছে কি? বি কোয়াইট। রন শান্ত তো বলোই না, উল্টে লাফিয়ে উঠে প্রাণপণে আমার হাত থেকে পুতুলটা ছিনিয়ে নেবার চেষ্টা করতে লাগলো। আমি তাকে শান্ত করার বহু চেষ্টা করলাম, কিন্তু সে যেন পাগল হয়ে গিয়েছে একেবারে। বাধ্য হয়েই এক ধমক লাগালাম ওকে। রন আমার কাছ থেকে সরে গেল বটে, কিন্তু ঘরের এক কোণে দাঁড়িয়ে পুতুলটার দিকে চেয়ে এক নাগাড়ে ডেকেই চলল। বাধ্য হয়ে রিনিকে বললাম, রিনি, ওকে অন্য ঘরে নিয়ে যাও। রন এমনিতে খুবই শান্ত, আমাদের কথার অবাধ্য কখনো হয় না, কিন্তু রিনির ওকে পাশের ঘরে সরাতে গিয়ে একেবারে ঘাম ছুটে গেল। রন কিছুতেই আমাদের কাছ থেকে সরে যেতে চাইছিল না। সারাদিন ঘুরে ঘুরে কেটেছে। মহেশপুরের দূরত্ব তো কম নয়। আমার বেশ ক্লান্ত লাগছিল। রিনিকে বললাম, আজ আর বেশিক্ষণ জেগে থাকার ঠক নেই, তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়তে হবে, বুঝলে? কাল না হয় অফিস থেকে ফিরে পুতুলটাকে ভালো করে দেখে টেকে নেওয়া যাবে। হ্যাঁ, সেই ভালো। রিনিও সায় দিল আমার কথায়। সপ্তাহখানেক নিরুপদ্রবে কেটে গেল। রাতে রনের খানিক চিৎকার চেঁচামেচিটুকু বাদ দিলে কতদিন 2 রাতে আর 2 ঘুম ভেঙে গিয়েছিল আমার। মনে হলো ডাইনিংয়ে খুট করে কে যেন হাঁটছে। ইঁদুর টিঁদুর হতে পারে, এই ভেবে খুব একটা আমল দিলাম না। দ্বিতীয় দিন সকালে উঠে অবাক হয়ে দেখলাম নতুন কেনা পুতুলটা আলমারি থেকে বের করে বসার ঘরের সোফায় রাখা রয়েছে। আর করে রিনিকে জিজ্ঞেস করলাম পুতুলটাকে বের করেছিল কিনা। ও বলল না। পুতুলটা সোফা থেকে তুলে আবার যখন আলমারিতে রাখছিলাম দেখলাম রন দূরে দাঁড়িয়ে কেমন ছটফট করছে আর মুখ দিয়ে অদ্ভুত আওয়াজ করছে। সেই রাতে রনের তীব্র চিৎকারে ঘুমই হলো না আমাদের। বেশ কয়েকবার উঠে গিয়ে ওকে থামাবার চেষ্টা করলাম আমি আর রিনি দুজনেই,
কিন্তু রন আমাদের কোনো কথাই শুনল না। ওর ওর চোখ মুখ দেখে মনে হলো কোনো কারণে ভয় পেয়েছে খুব, অথচ আমাদের চোখে অস্বাভাবিক কিছুই ধরা পড়ল না। পরদিন অফিস থেকে একটু আগেই ফিরলাম, তখন সন্ধে হব হব করছে। অন্যদিন আমি ঘরে ফিরলে রন ঝাঁপিয়ে আমার কোলে উঠে আসার চেষ্টা করে, কিন্তু আজ কেন কে জানে সে আমার ধারে কাছে ঘেঁষল না। দূরে দাঁড়িয়ে ঘর ঘর করে আওয়াজ করেই চলেছে এক টানা। রাতে রন ভালো করে খেলো না, বারবার সে ছুটে যাচ্ছিল কাঁচের আলমারির কাছে। রন অদ্ভুত আওয়াজ করছে মুখ থেকে, মাঝে মাঝে এমন বিপজ্জনকভাবে লাফিয়ে উঠছে যে কোনো সময় আলমারির নিচের তাকের কাঁচটা ভেঙে পড়তে পারে ওর গায়ের সঙ্গে ধাক্কা লেগে। আমি রিনিকে বললাম, এই রিনি, রাতে পুতুলটাকে এখানে রাখা রিস্কি হয়ে যাবে। রন যে ওটার উপরে এত খাপ্পা হয়ে আছে কেন কে জানে। পুতুলটাকে বরং আমাদের শোবার ঘরে রেখে দিই, বুঝলে? রিনি কোনো উত্তর দিল না, ওর চোখে মুখে তীব্র বিরক্তি। আমি ডাইনিং টেবিল থেকে উঠে আলমারি থেকে পুতুলটাকে বের করে নিয়ে শোবার ঘরে ঢুকলাম। আমাদের বিছানার পাশে রিনি ড্রেসিং টেবিল, তারই একধারে যত্ন করে রাখলাম ওই পুতুলটাকে। এখান থেকে আজ যাই হোক পড়ে গিয়ে ভাঙার সম্ভাবনা নেই। ঘর থেকে বেরিয়ে এসে ড্রয়িং রুমের সোফায় বসে একটা পত্রিকার পাতায় চোখ বুলোচ্ছিলাম। রাতে ঘুমোতে যাওয়ার আগে খানিক পড়াশোনা করা আমার পুরনো অভ্যেস। এই সময়টায় রিনি ড্রেসিং টেবিলের সামনে বসে রোজ রূপচর্চা করে, হাতে পায়ে ক্রিম মাখে, বুকের খাঁজে সুগন্ধি ঢালে। রোজ আমি যখন রিনির পাশে গিয়ে শুই, তার গায়ের গন্ধ আমাকে যেন জড়িয়ে রাখে। তাকে আদর করার সময় সেই সুগন্ধ আমার শরীরের সঙ্গে মিলে মিশে যায়। রিনি আজও ঘুমোতে যাওয়ার আগে যথারীতি ড্রেসিং টেবিলের সামনে। একটু আগেই তাকে দেখে এসছি আমি। ঘরের অনুজ্জ্বল বিজলি বাতির স্নিগ্ধ আলোয় একটা হালকা ফিনফিনে গোলাপি রঙের নাইটি পরে আয়নার সামনে রিনি বসে আছে। নাইটির স্বচ্ছ আবরণের ওপাশে তার শরীরে স্পষ্ট চড়াই উতরাই। আমি পেছন থেকে তাকে দু হাতে আলগা জড়িয়ে নিয়ে বলেছিলাম, সত্য যুগের মুনি ঋষি হলেও আজ তোমাকে দেখে ধ্যানভঙ্গ হয়ে যেত রিনি। সেখানে আমি কলিযুগের সামান্য মানুষ কি করে সংযত থাকবো? এই তাড়াতাড়ি কর, অসভ্যতা করো না তো, যাও বলে রিনি আমার হাত সরিয়ে দিয়েছিল। কিন্তু সে খুশি হয়েছিল আমি জানি। আমি তার ঘরের আলো নেভার অপেক্ষায় ছিলাম, জানি তারপরেই সে আমাকে ডাক দেবে। কিন্তু হঠাৎই ঘরের মধ্যে থেকে আতঙ্কিত রিনি তীব্র চিৎকার করে উঠল, সুকান্ত, সুকান্ত, শিগগিরই এসো এদিকে। আমি দৌড়ে গেলাম তার কাছে, জিজ্ঞেস করলাম, কি হয়েছে? রিনি ঠক ঠক করে কাঁপছিল, তার চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। আমি ঘরে ঢুকতে সে আমার বুকের উপরে ঝাঁপিয়ে পড়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। তার বুকের দ্রুত ওঠানামা আমার শরীরে অনুভব করতে পারছিলাম আমি তার মাথায় হাত বুলিয়ে দিয়ে আবার জিজ্ঞেস করলাম, কি হয়েছে রিনি? তুমি এমন কেন করছো? রিনি দু হাতে আমাকে শক্ত করে আঁকড়ে ধরে কাঁপা ভয়ার্ত কণ্ঠে বলল, ওই পুতুলটাকে এক্ষুনি তুমি আমাদের বাড়ি থেকে বিদায় করো সুকান্ত। পুতুলটা? আমি অবাক হয়ে ড্রেসিং টেবিলের দিকে তাকালাম। পুতুলটা যেখানে রেখে গিয়েছিলাম সেখানেই রয়েছে একই রকম ভাবে। হ্যাঁ, পুতুলটা। ওই পুতুলটা সাধারণ পুতুল নয় সুকান্ত, ওই পুতুলটা জীবন্ত। কি যাতা বলছো তুমি? তা আবার হয় নাকি? নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে তোমার। কোনো ভুল হচ্ছে না আমার। পুতুলটা একটু আগে একেবারে যেন বদলে গিয়েছিল। এটা বিচ্ছিরি ক্ষুধার্ত দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে। যে কোনো মেয়ে সেই দৃষ্টিটা চেনে। এত লালু শ্বাসিস চাউনিতে দুটো চোখ দিয়েও যেন আমার সারা শরীরটা চেটে ফুটে খেয়ে ফেলছিল। আর এই সময় এমন কুৎসিত একটা হাসি লেগেছিল ওর মুখে। বেশ, তোমার আর ভয় নেই, আমি তো চলে এসেছি তোমার কাছে। রিনিকে জড়িয়ে ধরে বিছানার দিকে এগোই আমি। রিনির সারাটা শরীর তখনও ধীর ধীর করে কাঁপছে। খুব মৃদু স্খলিত স্বরে সে আবার বলল, ওই পুতুলটা প্লিজ ফেলে দিয়ে এসো, ওকে এ বাড়িতে রেখো না। এখন এত রাতে কোথায় ফেলতে যাবো ওটাকে? সকাল হোক, তারপর ঠান্ডা মাথায় ভেবেচিন্তে ঠিক করবো যে কি করা যায়। ওকে তাহলে এই ঘর থেকে অন্য কোথাও একটা নিয়ে যাও। ওর ওই হ্যাংলা অসভ্য চোখটুকুর সামনে আমি কিছুতেই তোমার সঙ্গে। রিনির ফর্সা মুখে লালচে আভা ছড়িয়ে পড়ল। আমি আর কোনো কথা বাড়ালাম না। রিনি এমন একটা ঘোরের মধ্যে রয়েছে যে এই মুহূর্তে যুক্তি দিয়ে ওকে কিছু বোঝাতে যাওয়া নিরর্থক। আমি দু হাতে পুতুলটাকে তুলে নিয়ে বসার ঘরে টি টেবিলের উপর রেখে এলাম।
তারপর রিনির দিকে চেয়ে হেসে বললাম, কি ঠিক আছে তো এবার? রিনি কোনো উত্তর দিল না। বিছানায় রিনি আমাকে শক্ত করে জড়িয়ে রেখে ঘুমিয়ে পড়ল। তবে আমার ঘুম আসছিল না। কেমন একটা চাপা অস্বস্তি হচ্ছিল আমার মনের মধ্যে। একবার মনে হলো ড্রয়িং রুমে একটা হালকা শব্দ হলো ঠক করে। দু এক মুহূর্ত চুপচাপ। তারপরে স্পষ্ট শুনলাম কে যেন আলগা পায়ে হেঁটে চলে বেড়াচ্ছে সেই ঘরে। রনকে রাতে বেঁধে রাখা হয় না কোনো দিনই, তবে আজ রেখেছিলাম। খানিক আগে পুতুলটাকে দেখার পর যেমন অস্বাভাবিক আচরণ করছিল সে, পুতুলটা শোবার ঘরের বাইরে রেখে আসার সময় তাকে ছেড়ে রেখে আসতে ভরসা আমি পাইনি। পুতুলটার উপরে যে পরিমাণ আক্রোশ দেখেছি তার সুযোগ পেলে নিশ্চিত রন ওটাকে ভেঙে চুড়ে একসা করে দেবে। হঠাৎই রনির চাপা গলার ডাক আমি কয়েকবার শুনতে পেলাম। তারপর সব চুপ। একবার ভাবলাম উঠে গিয়ে দেখে আসি। তারপরই মনে হলো রিনির হাত সরিয়ে বিছানা থেকে উঠতে গেলেই হয়তো ওর ঘুম ভেঙে যাবে। মেয়েটাকে অযথা জাগিয়ে কোনো লাভ নেই। আমি চোখ বুজিয়ে শুয়ে থাকলাম চুপটি করে। পুতুলটা বাড়িতে আনার পর থেকেই যেসব কাণ্ড ঘটে গেল একটার পর একটা, সেগুলোকে মন থেকে সরিয়ে দেবার চেষ্টা করতে লাগলাম প্রাণপণে। আজ সারাদিনে যথেষ্ট ধকল গিয়েছে। শরীরটা খুব ক্লান্ত ছিল আমার। একসময় আমি ঘুমিয়ে পড়লাম। রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। সেই লোকটা, সেই মহেশপুরে যে আমাকে পুতুলটা দিয়েছিল, সে এসে দাঁড়িয়েছে আমার মাথার পাশে মশারির বাইরে। আমি চমকে উঠে জিজ্ঞেস করলাম, আপনি 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 এখানে এলেন কিভাবে? আমার দিকে চেয়ে লোকটা নিঃশব্দে হেসে উঠল। তারপর অদ্ভুত খ্যানখ্যানে গলায় থেমে থেমে বলে উঠল, সে কি বাবু, আপনি নিজেই তো আমায় নিয়ে এলেন মেলার মাঠ থেকে। আমি? হ্যাঁ, আপনিই তো। লোকটার কোটরের মধ্যে ঢুকে যাওয়া চোখ দুটো চকচক করে উঠল। ভুলে গেলেন এর মধ্যে? আপনি সঙ্গে করে না আনলে আপনাদের এই সাজানো সংসারের মধ্যে ঢুকে পড়ার সাধ্যই ছিল না আমার। লোকটার কণ্ঠস্বরে এমন একটা কিছু ছিল যে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। একটা অজানা আতঙ্ক ক্রমশ হামাগুড়ি দিয়ে ঢুকে পড়েছে আমার ভেতরে। আমি বেশ বুঝতে পারছিলাম। শুকনো খটখটে গলায় আমি তাকে জিজ্ঞেস করলাম, কি চান আপনি? হ্যাঁ, আপনার ওই শরীরটা। মানে? হ্যাঁ বাবু, আপনার ওই শরীরটার উপরে বড্ড লোভ আমার যে বড্ড খিদে বাবু। এই খিদে নিয়ে কতদিন ছটফট করে মরছি শুধু একটা রক্ত মাংসের শরীরের অভাবে। মানে কি? লোকটার কথার মাঝ মধ্যখানে আমি বলে উঠলাম, দিনের বেলাটুকু চাই না, কিন্তু সন্ধ্যের পর থেকে আপনার দেহটি আমায় দিয়ে দেন বাবু। বলতে বলতে রিনির দিকে একবার চাইল লোকটা। তার সেই দৃষ্টি দেখে আমি চমকে উঠলাম। ঘুমড়ে গেলাম ভয়ে। লোকটা আমার উত্তরের প্রতীক্ষা করলো না। বাতাসে ভাসতে ভাসতে তার ভারহীন শরীরটা মশারি ভেদ করে প্রায় আমার শরীরের উপর এসে পড়ল। আমি প্রাণপণে না না বলে চিৎকার করে উঠতে গিয়ে দেখলাম কে যেন ততক্ষণে আমার গলাটা শক্ত করে চেপে ধরেছে। তারপর কি যে হলো কিছুই আর মনে করতে পারলাম না। অঘরে ঘুমের মধ্যে তলিয়ে গেলাম আমি। রিনি যখন আমাকে গায়ে ঠেলা মেরে ঘুম থেকে জাগালো, তখনও দু চোখের রাজ্যের ঘুম চড়িয়ে আছে আমার। মনে হচ্ছিল সারা রাত যেন ঘুমোইনি আমি। ঘরের দেওয়াল ঘড়ির দিকে চেয়ে দেখলাম 9টা বেজে গিয়েছে। আমি ধর্মর করে উঠে বসলাম। ইস, এত বেলা হয়ে গিয়েছে, আজ আর অফিস যাওয়া হবে না। রিনিকে বললাম, রিনি 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 আর একটু আগেই রেখে দিতে পারলে না? শুধু অফিসটা কামাই হয়ে গেল আমার। রিনি কথার উত্তর দিল না, সরাসরি আমার দিকে তাকালো না। আমি বিছানা থেকে উঠে ওয়াশরুমে গেলাম। চোখ মুখ ধুয়ে এসে ড্রয়িং রুমে বসলাম। মাথাটা ভার হয়ে আছে, শরীরে অদ্ভুত অবসাদ। আমার খুব দুর্বল লাগছে। রিনি চায়ের কাপটা ঠক করে সামনে বসিয়ে রেখে গেল। আমি চায়ে একটা লম্বা চুমুক দিলাম। বুঝতে পারছিলাম
পুতুলটাকে নিয়ে রিনির অস্বস্তি এখনো কমেনি। ওটাকে বাড়ি থেকে বিদায় না করা অব্দি রিনিকে সামলানো কঠিন। রিনি রান্নাঘরে এখন রান্না করছে, তার ভরসা পিঠ আমার দিকে। আমি লঘু পায়ে তার পেছনে গিয়ে দাঁড়ালাম। বিন্দু বিন্দু ঘাম জমেছে নাইটির উপরে থাকা রিনির পিঠের অনাবৃত অংশে। ঘাড়ের ওপরে থাকা কুঁচো চুল লেপ্টে আছে সেই ঘামের ওপরে। খুব সুন্দর দেখাচ্ছে রিনিকে। আমি আলতো করে ঠোঁট রাখতে গেলাম রিনির ভেজা ঘাড়ের ওপরে। আর তখনই আমার নজরে পড়ল আঁচলের দাগগুলো। বেজায় ঘাবড়ে আমি জিজ্ঞেস করলাম, রিনি, তোমার ঘাড়ের উপরে এতগুলো দাগ কিসে? রিনি চমকে তাকালো আমার দিকে। আমি দেখলাম তার গলার উপরেও হালকা ক্ষত, স্পষ্ট কামড়ের দাগ। ও দাঁতে দাঁত পিষে বলল, কিসের দাগ? আমি না তো। রিনির নাকের পাটা ফুলে উঠেছে। আমার দিকে চেয়ে ক্ষোভে ফুঁসে উঠল সে। কাল রাতে কি হয়েছিল তোমার? বিয়ের এতদিন পরে অমন আদি খেলের মতো আমাকে ছুঁড়ে ছুঁড়ে খাওয়ার কি দরকার পড়েছিল বলতো তোমার? উদার্ত পশুর মতো আমার শরীরটাকে সারা রাত ধরে আঁচড়ে কামড়ে তুলে মুচড়ে কিরকম নতুন সব পেলে কাল সুকান্ত। আমার মাথার মধ্যে সব কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছিল। রিনির কথা একটুকু বোধগম্য হচ্ছিল না আমার। আমি ধীরে ধীরে সরে এলাম তার কাছ থেকে। সোফার উপরে বসে পড়লাম। রং দৌড়ে এলো আমার কাছে। আমার পায়ের পাতা আর হাঁটুর কাছে 2-3 বার শুকলো। আমার মুখের দিকে তাকিয়ে রইল একটুক্ষণ স্থির হয়ে। তারপর এক দৌড়ে আমার কাছ থেকে সরে গিয়ে মুখ থেকে একটা ঘড় ঘড় করে আওয়াজ বের করতে লাগলো। আমি আর চোখে একবার পুতুলটার দিকে চাইলাম। কাল যেমন রেখে গিয়েছিলাম ঠিক তেমনি ভাবে রয়েছে সেটা। কি মনে করে আমি পুতুলটা হাতে তুলে নিলাম। 2 হাতে শক্ত করে ধরে সেই পুতুলটাকে আমার চোখের আরো সামনে নিয়ে এলাম আমি। আর তখনই বিষয়টা আমার নজরে এলো। কাল রাতে পুতুলটার চোখ মুখ যতটা খসখসে লাগছিল, আজ তেমন লাগছে না। পুতুলটাকে বেশ চকচকে দেখাচ্ছে আজ, একেবারে মসৃণ। কিন্তু এমনটা মনে হচ্ছে কেন? এই কি আমার চোখের ভুল? কথাটা মনে আসতেই আর একবার তাকালাম পুতুলটার দিকে। আর তাকে চমকে উঠলাম আমি। স্পষ্ট দেখলাম পুতুলটা স্থির চোখে তাকিয়ে আছে আমার দিকে। তার মুখে এক অদ্ভুত হাসি, ক্রূর শয়তানের চিহ্ন লেগে আছে সেই হাসিতে। এতটা ভয় পেয়ে গেলাম, হাত থেকে পুতুলটা পড়েই যাচ্ছিল। কোনো ক্রমে সামলালাম, নামিয়ে সেটাকে আগের জায়গায় রাখলাম। আবার বুঝতে পারছি কাল রাতে রিনি খুব মিথ্যে বলেনি। পুতুলটা সাধারণ কোনো পুতুল নয়। নিজের উপরে বিশ্বাস হারিয়ে যেতে শুরু করলো আমার। মনে হলো সত্যি হয়তো ভয়ঙ্কর একটা অশুভ শক্তি ওর ভেতরে লুকিয়ে আছে। নইলে ওই পুতুলটা মহেশপুর থেকে সংগ্রহ করার দিন থেকেই এমন সব অদ্ভুত ঘটনা ঘটছে। আমি দ্রুত মনস্থির করে ফেললাম। বাইরে কর্পোরেশনের জঞ্জাল নেবার গাড়ি এসেছে। জমাদার বাঁশি বাজাচ্ছে তীব্র স্বরে। রিনি ডাস্টবিনটা তুলে নিয়ে ঘরের দরজা খুলে বাইরে বেরোচ্ছিল। আমিও তড়িঘড়ি পুতুলটাকে হাতে নিয়ে উঠে দাঁড়ালাম। বললাম, দাঁড়ো, আমিও আসছি রিনি, জমাদারকে একটু দাঁড়াতে বলবে। এই জঞ্জালটাকেও আর এক মুহূর্ত আমাদের বাড়িতে রাখার দরকার নেই। রিনি আমার দিকে একবার ফিরে তাকালো। তার চোখে বিস্ময় ফুটে উঠল আর খানিক তৃপ্তিও। পুতুলটাকে জঞ্জালের গাড়িতে ফেলে দিয়ে এসে বেশ স্বস্তি বোধ করছিলাম। মনে হচ্ছিল কাল রাতভর বোধহয় একটা দুঃস্বপ্নই দেখেছিলাম এই পরিবারের সবাই মিলে। রনকে এতক্ষণ পর আবার স্বাভাবিক লাগছে। আগের মতোই ঘরময় ছুটে ছুটে আনন্দ প্রকাশ করছিল সে। আমার আর রিনির কাছে এসে পায়ে মুখ দিয়ে ঘষে আদর জানাচ্ছিল বারবার। রিনি তখনও আমার দিকে তাকাচ্ছিল না। আমি তার কাছে গিয়ে জোর করে তার মুখ ঘোরালাম আমার দিকে। তারপর বললাম, রিনি, তুমি মিথ্যে ভুল বুঝছো আমায়। মিথ্যে? রিনি আমার বুকের উপরে খুশি মারতে মারতে কান্নায় ভেঙে পড়ল। কাল রাতে তুমি আমাকে সিম্পলি রেপ করেছো। এত নৃশংস কি করে হতে পারলে তুমি? তোমার শরীরের নিচে পিষে যেতে যেতে একটা সময় আমার মনে হচ্ছিল আমি বোধহয় মরেই যাব। দম হালকা হয়ে এসেছিল আমার ক্রমাগত। আমি কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। আমি বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম রিনির দিকে। আমার চোখে সেই বোবা চাহনি রিনিকে আরো খেপিয়ে দিল। সে আমার হাত ধরে হিড় করে টেনে নিয়ে গেল শোবার ঘরে।
রন হাঁ করে তাকিয়েছিল প্রথমটা আমাদের দিকে। রিনি আমাকে টেনে আনছে যখন, সেও ছুটে ছুটে আসছিল আমার পেছন পেছন। রিনি শোবার ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে রনকে আটকালো। তারপর নাইটিটা খুলে বিছানায় ছুঁড়ে দিয়ে নগ্ন হয়ে দাঁড়ালো আমার সামনে। রাগে ফুঁসে উঠে বলল, নিজের চোখে দেখো কি অবস্থা করেছো আমার। সারা শরীর কাঁপছিল রাগে, কষ্টে, ঘেন্নায়। রিনিকে অনেকবারই দেখেছি আমি, তবু দিনের বেলা উজ্জ্বল আলোর মধ্যে আমার সামনে এমন করে তাকে আগে কখনো দাঁড়াতে দেখিনি। আমার খুব লজ্জা করছিল, তবু আমি রিনির অনাবৃত শরীরের দিকে মুখ তুলে চাইলাম। আর তাকে বিস্ময়ে এবং বেদনায় আমি শিউরে উঠলাম। রিনির ঈষৎ আনত লাজুক খরগোশের মতো ফর্সা ও নরম বুক দুটি নখ এবং দাঁতের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে আছে। তলপেটে স্পষ্ট কালশিটের দাগ। আমাকে তার দিকে অমন করে তাকিয়ে থাকতে দেখে ফুঁপিয়ে কেঁদে উঠল। আমি সিম্পলি ভাবতেই পারছি না এখনো, এমন ভাবে আমাকে কালকে পিষে ফেলতে চেয়েছো তুমি সারাক্ষণ। আমি এখনো ভালোভাবে হাঁটতে পারছি না। বিছানার উপর পড়ে থাকা রিনির রাতের পোশাকটা তুলে নিয়ে ওর গায়ে আলতো করে ঢাকা দিলাম আমি। আমার গলা বুঝে আসছিল। অনেক কষ্টে বললাম, প্লিজ রিনি, আমার কথাটা তুমি শোনো রিনি, বিশ্বাস করো। কাল আমি আমার মধ্যে ছিলাম না। আমার শরীর, আমার চেতনা, সমস্ত কিছু বেদখল হয়ে গিয়েছিল। মানে? সরু চোখে আমার দিকে চাইল রিনি, তার দু চোখে স্পষ্ট অবিশ্বাস। আমি অপরাধীর মতো মাথা নিচু করে বললাম, তুমি ঠিকই বলেছিলে রিনি, তোমার কথা কাল আমার শোনা উচিত ছিল। কোন কথা? তোমার আন্দাজ ভুল ছিল না। আমি বুঝতে না পেরে ঠকে গিয়েছি রিনি, আমি ঠকে গিয়েছি। বোকার মতো নতুন ধরনের পুতুল সংগ্রহ ওই নেশায় পড়ে গিয়ে অভিশাপ কিনে এনেছিলাম মহেশপুর মেলা থেকে। ওই পুতুলটা সত্যি স্বাভাবিক নয় রিনি। রিনি অবাক চোখে তাকিয়ে রইল আমার দিকে। আমি তার সন্ধে মহেশপুরের মেলায় সেই আশ্চর্য লোকটার সঙ্গে দেখা হওয়া থেকে শুরু করে রাতে দেখা অদ্ভুত স্বপ্নের কথা খুলে বললাম রিনিকে। বললাম, বিশ্বাস করো রিনি, স্বপ্নে সেই লোকটা আমার শরীরের মধ্যে ঢুকে যাওয়ার পর থেকে আমি সারা রাত ঘুমিয়ে কাটিয়েছি। আর কিছুটি সত্যি আমার মনে নেই। রিনির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। কাঁপা গলায় সে বলল, তার মানে তোমার ওটা স্বপ্ন ছিল না সুকান্ত? শয়তানটা সত্যি সত্যি কাল রাতে ঢুকে পড়েছিল তোমার শরীরের মধ্যে। তোমার শরীরকে আশ্রয় করে আসলে সারা রাত ধরে সেই ছুঁড়ে খেয়েছে আমার শরীরটা। দু হাত দিয়ে আমাকে শক্ত করে আঁকড়ে ধরল রিনি। আতঙ্কিত গলায় জিজ্ঞেস করলো, কি হবে তাহলে এবার সুকান্ত? আবার কি হবে? সে পুতুল তো আমি খানিক আগেই বিদায় করে দিচ্ছি। এতক্ষণে বোধহয় সেই শয়তান পুতুলটা কর্পোরেশনের জঞ্জালের গাড়িতে চেপে হয়তো ময়লা পোতার আবর্জনার স্তূপে চাপা পড়ে গিয়েছে। আমার তবুও ভীষণ ভয় করছে। আরে আর কিসের ভয়? ওকে এত সহজে ছেড়ে দেবে? যদি আমাদের ক্ষতি করার জন্য আবার ফিরে আসে? তবে সত্যি বলতে ভয় আমারও যে করছিল না তা নয়, তবু মূলত রিনিকে সান্ত্বনা দেওয়ার জন্যেই আমি বললাম, ওসব ছাড়, ওসব ভেবে আজকের মতো এই দিনটাকে নষ্ট না করাই ভালো। শোন না, সেই যখন অফিস যাওয়া হলোই না, চলো না আজকে দিনটা আমরা দুজনে মিলে একটু চুটিয়ে ঘুরে টুরে আসি বাইরে থেকে। কোথায় যাবে? সেই কত দিন হয়ে গেল দুজনে মিলে একটা সিনেমা দেখিনি। আর চলোই না একটা সিনেমা দেখে আসি। আর রান্না বান্না? বললো বটে, কিন্তু আমার প্রস্তাবে রিনির গলার উৎসাহ চাপা থাকলো না। আরে ওসব বাদ দাও, বাইরে কোথাও সেরে নেওয়া যাবে। সত্যি যাবে? হ্যাঁ যাবো তো। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। কি খাবে? চাইনিজ নাকি অন্য কিছু? ও যাবো, কিছু একটা হলেই হলো। রনার জন্য কিছু খাবার বানিয়ে ফেলে দাঁড়াও, ওর বন্দোবস্তটুকু না করে তো আর বেরোনো যাবে না। আরে যা করবে চটপট করে ফেলো। মোবাইলে মুভির টিকিট বুক করতে করতে রিনিকে তাড়া দিলাম আমি। এই শোনো, হাতে বেশি সময় নেই কিন্তু। আগে লাঞ্চ করবো, তারপর হলে ঢুকবো। রন আমাদের কথায় কি বুঝলো কে জানে, হঠাৎই দেখি আমার কাছে এসে পায়ে নিজের গা ঘষতে ঘষতে সে কুই কুই করে আওয়াজ করতে লাগলো। আমি ওর মাথায় হাত রাখলাম, গায়ে হাত তুলে দিলাম বেশ আদর করে। রন বোবা মায়াবী দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল আমার দিকে। তারপর এক ছুটে একবার আমাদের শোবার ঘরে গিয়ে আবার লাফিয়ে চলে এলো আমার কাছে। বাইরের দরজার কাছে ছুটে গিয়েও সরে এলো ভয় পেয়ে। আমি ওর কাণ্ড কারখানা মন দিয়ে দেখছিলাম। রনের আচরণ কেমন
কেমন অস্বাভাবিক লাগছে। ও আজ যেন বড্ড বেশি অস্থির হয়ে আছে। ওর এই অস্থিরতা কিসের জন্য? রন কি তাহলে এমন কিছু আজ করছে যা আমরা বুঝে উঠতে পারছি না? জাতীয় সঙ্গীত শেষ হতে হলটা অন্ধকার হয়ে গেল। পর্দায় তামাক বিরোধী বিজ্ঞাপন শুরু হয়েছে। রিনি এক হাতে আমার হাত জড়িয়ে ধরল, মাথা রাখলো আমার কাঁধের ওপরে। অন্য সময় হলে হয়তো কান থেকে ওকে মাথা সরিয়ে নিতে বলতাম, কারণ আমি জানি যে রিনি এমন করে বসা মানে পেছনের রোতে বসা মানুষজনের কেউ কেউ সিনেমা ছেড়ে হাঁ করে আমাদের গিলতে শুরু করবে এক্ষুনি। মফস্বলের এই মানসিকতার একটুও পরিবর্তন হয়নি এত দিনেও। আজ অবশ্যই রিনিকে আমি কিছু বললাম না। কাল রাতে যেরকম বিচ্ছিরি ঝড়টা ওর উপর দিয়ে বয়ে গিয়েছে, ঝড় অবশ্য আমার উপর দিয়েও বইছে, কিন্তু ঘটনার অভিঘাত নিশ্চিত রিনির উপরে অনেকটা বেশি। তাই আমি ওকে থিতু হবার সুযোগ দিতে চাইছিলাম। সিনেমাটা বেশ ভালো, একেবারে টান টান গল্প, অভিনয় চমৎকার। ক্রমশই আমি ছবিটার মধ্যে ঢুকে পড়ছিলাম, কিন্তু হঠাৎই আমার মনোসংযোগে চিড় ধরল। বুঝলাম একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে আমার মনের মধ্যে, আর সাথে আমার শরীরে। মনে হলো কে জানি আমার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে। আর যেই কথাটা মনে হলো ঠিক তখনই ঘাড়ের কাছে কার যেন একটা নিঃশ্বাস পড়ল। চমকে উঠে পেছনে তাকিয়ে অস্বাভাবিক কিছুই চোখে পড়ল না। মনের ভুল ভেবে আবার পর্দার দিকে তাকাতে মনে হলো কে যেন আমার পাশে এসে দাঁড়িয়েছে। এত ভয় পেয়ে গেলাম, শিরদাঁড়ার মধ্যে দিয়ে রক্ত যেন ছলাৎ করে উঠল। হৃদস্পন্দন দ্রুততর হলো আমার। আমি ভূত ভগবান কিছুতেই তেমন বিশ্বাস করিনি কোনো কালে, তবুও আজ আমার মন ভয়ে একেবারে কুঁকড়ে গেল। কি বিভীষিকা দেখে ফেলবো এই দুশ্চিন্তায় ঘাড় ঘোরাতে পর্যন্ত সাহস পাচ্ছিলাম না। রিনি ফিসফিস করে বলল, কি হয়েছে? আমার ছটফট করছো কেন তখন থেকে? আমার বেশি অনুভূতির কথা রিনিকে জানাবো কিনা মনস্থির করতে পারছিলাম না। তখনই খুব চাপা অথচ স্পষ্ট হাসির শব্দে ফিরে তাকাতে সিনেমা হলের আধো আলো আধো অন্ধকারের মধ্যে ওই লোকটাকে দেখতে পেলাম আমি। দু সারি চেয়ারের মাঝখানে ফাঁকা জায়গায় লোকটা দাঁড়িয়েছিল। তার নিষ্পলক দৃষ্টি আমার আর রিনির উপরে। সেই দৃষ্টি একেবারে গনগনে আগুনের মতো। শুধু দৃষ্টি দিয়েই আমাদের দুজনকে যেন পুড়িয়ে ছাই করে দিতে চাইছে। সে নিঃশব্দে। আতঙ্কে রিনির হাতটাকে শক্ত করে চেপে ধরলাম আমি। চাপটা বড্ড বেশি জোর হয়েছিল নিশ্চিত। রিনি চাপা স্বরে উফ বলে চিৎকার করলো। আমি শিউরে উঠে কাঁপা কাঁপা গলায় বললাম, রিনি রিনি সেই লোকটা এখানেও ধাওয়া করে এসেছে। কোন লোকটা? রিনি ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকিয়ে বলল, মহেশপুরের মেলা সেই লোকটা। অন্ধকার হলে লোকটা আমার মধ্যে ঢুকে পড়ে আমার শরীরটাকে দখল করে ফেলতে চাইছে। রিনি কাল যেমন করেছিল আজও নিশ্চিত সেই মতলবে এখানে পৌঁছেছে ও। তুমি পালিয়ে যাও, পালিয়ে যাও, আমার কাছ থেকে দূরে সরে যাও রিনি, নইলে আবার আমার শরীরে আশ্রয় নিয়ে উচিত লোকটা তোমায় ছিঁড়ে খেতে চাইবে। তখন থেকে কি শুরু করেছেন বলুন তো মশাই? গ্যাটের পয়সা খরচা করে টিকিট কেটে সিনেমা দেখতে এসেছি, সেটাই নিরুপদ্রবে দেখতে দিন প্লিজ। আপনাদের নাটকটা না হয় অন্য কোনো সময় দেখা যাবে। কি হচ্ছে সুকান্ত? দেখছো না শহরে ট্রোল করতে শুরু করেছে? চুপ করো প্লিজ, কথা বলো না। কেন শুধু ভয় পাচ্ছ? কেউ নেই এখানে। ওই আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। সত্যি কেউ নেই? সেই রোগাটে খোঁচা খোঁচা দাড়িগুলো লোকটাকে সত্যি দেখতে পাচ্ছ না তুমি? হ্যাঁ দেখো না, ওই তো। না তুমি দেখো একবার, সত্যি কেউ নেই এখানে। রিনি আবার বলল। আমি ঘাড় ঘুরিয়ে এবারে লোকটাকে সত্যি দেখতে পেলাম না, কিন্তু মনের মধ্যে থেকে অস্বস্তিটা কিছুতেই গেল না। সিনেমা শেষ হতে হতে বিকেল গড়িয়ে গেল। পশ্চিম আকাশে লাল রং ছড়িয়ে সূর্য অস্ত যাচ্ছিল। স্ট্রিট লাইটগুলো জ্বলে উঠেছে। পাখিরা ঘরে ফিরছিল মাথার উপর দিয়ে ঝাঁক বেঁধে উঠতে উঠতে। রিনি আমার হাত ধরেছিল আলতো করে। হঠাৎ করে সে বলে উঠল, তোমার হাতটা এরকম ঠান্ডা হয়ে যাচ্ছে কেন বলো তো?
আমি কোনো জবাব দিলাম না। বুঝতে পারছিলাম সন্ধে যত ঘন হচ্ছে আমার আমার বুকের মধ্যে একটা আতঙ্ক চেপে বসছে ভারী হয়ে। রিমি আমার মুখের দিকে তাকালো, নরম গলায় বলল, তোমার কি শরীর খারাপ লাগছে? আমি ভয় লুকানোর চেষ্টা না করেই বললাম, রিমি আমার আমার খুব ভয় করছে। কোনো ভয় নেই, ঘটনা যাই ঘটুক না কেন আমাদের সাহসের সঙ্গে তা মোকাবিলা করতে হবে সুকান্ত। অযথা ভয় পেয়ে কুকুরে গিয়ে যুদ্ধের আগে হেরে বসে থাকলে বিপদ বাড়বে, বই কমবে না। বাড়ির কাছাকাছি পৌঁছতেই একটা বিচ্ছিরি পচা এবং আষ্টে গন্ধ আমার নাকে এলো। আচমকাই একটা শিরশিরে হাওয়া বইতে শুরু করলো আমাদের দুজনকে ঘিরে। রিনি থমকে দাঁড়ালো, রুমালটাকে শক্ত করে নাকে চেপে ধরতে ধরতে বলল, পচা গন্ধটা কোত্থেকে আসছে বলো তো? বুঝতে পারছি না, আমি বললাম। গন্ধটা ক্রমশই জোরালো হচ্ছিল। আমাদের সঙ্গে সঙ্গে গন্ধটা যেন এগিয়ে চলেছে আমাদের বাড়ির দিকে। আমি তড়িঘড়ি গেটে তালা খুললাম। বাড়িতে ঢোকার মূল দরজার তালাটাও খুলে ফেললাম দ্রুত হাতে। ঘরে ঢুকতে ঢুকতেই ডাক দিলাম, রন রন। রনের সারা শব্দ পেলাম না। রিনি বলে উঠল, ওর নিশ্চিত অভিমান হয়েছে। এতক্ষণ বেচারাকে একা রেখে আমরা বাইরে ঘুরতে এলাম, এমন তো করি না সাধারণত। আমি অভ্যস্ত হাতে সুইচ বোর্ডের নির্দিষ্ট সুইচ টিপে ঘরের আলোগুলো জ্বেলে দিলাম। ডাইনিং এ রন ছিল না। আমার আমার অদ্ভুত লাগছিল। এমন তো কিছুতেই হবার কথা নয়। আমাদের সাড়া পেয়েও রন ছুটে আসছে না, সাড়াও দিচ্ছে না। এই হতেই পারে না। একটা অজানা বিপদের আশঙ্কা আমার মাথার মধ্যে ঘুরপাক খেতে শুরু করলো। একটু আগে রাস্তায় পাওয়া সেই বিচ্ছিরি আষ্টি গন্ধটা যেন ছাপিয়ে ঢুকে পড়লো এবার ঘরের মধ্যে। সমস্ত ডাইনিং জুড়ে গন্ধটা পাক খাচ্ছে। আমি ঘরের জানালাগুলো খুলে দিতে গেলাম, আর তখনই রিনির ভয়ার্থ চিৎকার কানে এলো ভেতরের ঘর থেকে। কি দেখে ভয় পেয়েছিল রিনি? পুতুলটা সুকান্তর কাছে কি চায়? শেষ পর্যন্ত সুকান্ত ও রিনি কি মুক্তি পেয়েছিল এই বিপদ থেকে? কেই বা তাদের উদ্ধার করলো এই বিপদ থেকে? এই রহস্যময় প্রশ্নের উত্তর পেতে হলে অবশ্যই শুনতে হবে আগামী পর্ব।